Hello, my dear students. This is Abud Rahman. Some days back, I taught you all on the poems, and I explained them also so clearly in front of you. And today, I have taken some questions and answer to those questions, and I would like to explain in front of you. So be attentive and listen to every word I say. আজকে তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন আর তার কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে এসেছি। যে কবিতাটা তোমরা এর আগে পড়েছো, আমি তোমাদের একটা ক্লাস পাঠিয়েছিলাম যে সি ফিভার, তার উপর যে তোমাদের দেখবে যে সি ফিভার যে সিন হয়, অ্যাকচুয়ালি পোয়েমের উপর যে সিন হয় সেখানে কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? তো সেগুলো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো সেই কবিতা থেকে, হ্যাঁ, সি ফিভার থেকে। দেখো, প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট নিড ফর বয়েজ? নিড বলতে হচ্ছে তোমার চাওয়া, এখানে নিড বলতে চাওয়া বা প্রয়োজন বা কিসের প্রয়োজন এরকম। তো বয়েজ মানে কি? সমুদ্র যাত্রা বা জলযাত্রা। জলযাত্রাকে তোমার ভয়েজ বলা হয় বা সমুদ্র যাত্রাকে। তো সমুদ্র যাত্রার জন্য বা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কবির কিসের প্রয়োজন? কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কবির কিসের প্রয়োজন। দেখো দেওয়া আছে আনসারটা, দ্য পোয়েট নিডস আ টল শিপ। কবির প্রয়োজন, এটার মানে হচ্ছে কবির প্রয়োজন একটা লম্বা জাহাজ অ্যান্ড আ স্টার, আর একটা তারকা, টু নেভিগেট ইট, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নেভিগেট মানে হচ্ছে তোমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? টু মেক সামথিং ফরওয়ার্ড, আর ইট বলতে এখানে জাহাজটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? কিসের উদ্দেশ্যে? ফর হিজ বয়েজ, তার সমুদ্র যাত্রার উদ্দেশ্যে। তাহলে কবি কি চাইছেন? দ্য পোয়েট ওয়ান্টস আ টল শিপ অ্যান্ড আ স্ট্র টু ন্যাভিগেট ইট ফর হিজ ভয়েজ। কবি চাইছেন এক লম্বা জাহাজ আর একটা তারকা, এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফর হিজ ভয়েজ, তার জলযাত্রার উদ্দেশ্যে। বুঝতে পারলে? তারপরে নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো, এখানে দেওয়া আছে যে হোয়াট ইজ কমন ইন দ্য সি অ্যান্ড দ্য স্কাই অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। কবির মতে সমুদ্র আর যে আকাশ রয়েছে, সমুদ্র আর আকাশ, তার মধ্যে যে একটা জিনিস মিল আছে, কোন জিনিসটা মিল? কোন জিনিসটা মিল রয়েছে? যে এখানে দেখো দুটো জিনিস মিল, সরি একটা জিনিস মিল আছে, লোনলি, ঠিক আছে? আকাশটাও লোনলি, আর এখানে যে তোমার এর কথা বলা হয়েছে সমুদ্রটাও লোনলি, ঠিক আছে? এটাই হচ্ছে একটা মিল, কমন আছে, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, বোথ দি সি অ্যান্ড দি স্কাই, দুইয়েরই মানে সমুদ্রের আর আকাশের, ঠিক আছে? আকাশ মানে দুই হয়, মানে দুই হয় বা দুইজনেই হয়, কি হয়? আর লোনলি, একাকী হয়। অ্যান্ড দিস ইজ দিয়ার কমন ফিচার, আর এটাই হচ্ছে তাদের একটা সাদৃশ্যময় বৈশিষ্ট্য, মানে একই বৈশিষ্ট্য, ঠিক আছে? কমন ফিচার, সাদৃশ্যময় বৈশিষ্ট্য বা একই বৈশিষ্ট্য। নাম্বার 3, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য কল অফ দ্য রানিং টাইড? কবি কিভাবে ছুটন্ত জলস্রোতের ডাককে বর্ণনা করেন? কিভাবে বর্ণনা করেছেন বা কি রূপ ভেবেছেন, এরকম মানেটা। তো কবি বর্ণনা কি করেছে দেখো, আনসার দেওয়া আছে, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য কল অফ দ্য রানিং টাইড অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ারলি অডিবল। কবি বর্ণনা করেন ডাকটাকে, কার ডাকটাকে? অফ দ্য রানিং টাইড, ছুটন্ত বা প্রবাহিত জলের স্রোতকে, কি হিসাবে? অ্যাজ ওয়াইল্ড, দুর্ধর্ষ, অ্যান্ড ক্লিয়ারলি, আর পরিষ্কারভাবে, অডিয়েবল মানে শ্রবণযোগ্য, মানে যেটা সহজে শোনা যায় ওটাকে অডিবল বলা হয়, যেটা আমরা একেবারে সহজে শুনতে পাবো বা শ্রবণযোগ্য, সেটাকে অডিবল বলা হয়। তাহলে এই হিসাবে বর্ণনা করেছেন। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ডাজ দ্য পোয়েট হিয়ার দ্য কল ফ্রম? কবি কোথায় থেকে ডাকটা শুনতে পেয়েছেন বা কোথায় থেকে ডাকটা পেয়েছিলেন? তাহলে কোথায় থেকে? দেখো, দ্য পোয়েট হিয়ার্স দ্য কল, কবি ডাকটা শুনেছেন কোথা থেকে? ফ্রম দ্য রানিং টাইড, চলমান সমুদ্রের কাছ থেকে। সরি, আই এম সো সরি, যে ফ্রম দ্য রানিং টাইড, চলমান স্রোতের কাছ থেকে। সেই স্রোতটা কোথায় আছে? ইন দ্য সি, সমুদ্রে। তার মানে কি? সমুদ্রের, এখানে ইনটাকে তোমার রয়ের মতো ধরবে, অফের মতো ধরবে। তাহলে সমুদ্রের ছুটন্ত
জলস্রোতের কাছ থেকে কবি এই ডাকটা পেয়েছেন, এইভাবে বলতে হয় মানেটা। তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বর কি বলছে, হুইচ কল ক্যান নট দ্য পোয়েট রিফিউজ, কোন ডাকটা কবি প্রত্যাখ্যান করতে পারেন না বা পারবে না, কোন ডাকটাকে তিনি মানে অমান্য করতে পারবেন না। দেখো, দ্য পোয়েট ক্যান নট রিফিউজ দি ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড ইন দ্য সি, কবি প্রত্যাখ্যান করতে পারে না দ্য ওয়াইল্ড দুধর্ষ অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার কল ডাকটাকে, কোথাকার, অফ দ্য রানিং টাইড ছুটন্ত জলস্রোতের, কোথাকার, সমুদ্রের। তাহলে সমুদ্রের ছুটন্ত যে জলস্রোত রয়েছে তার ডাকটাকে কবি প্রত্যাখ্যান করতে পারে না। নাম্বার 6, হাউ ইজ দ্য লাইফ অফ আ মারিনার লাইক, হাউ ইজ দ্য লাইফ অফ আ মারিনার লাইক, এটার মানে হচ্ছে একজন সমুদ্র যাত্রীর জীবন কেমন হয়, মানে একজন যে তোমার নাবিক হয় বা সমুদ্র যাত্রী হয় নাবিক, ওর জীবনটা কেমন হয়। দেখো, দ্য লাইফ অফ আ মারিনার, একজন নাবিকের জীবন, ইজ লাইক হয় কার মতো, ড্যাট অফ ওয়ান্ডারিং জিপসি, ভাবঘুরে এক যাযাবরের মতো। এখানে দেখো ওয়ার্ডটা ড্যাট, ড্যাট, আর এখানে দেখো প্রথমে লাইফ, তো লাইফ বলতে এখানে ড্যাট বলা হয়েছে, ড্যাটটা এখানে প্রোনাউন হিসাবে আছে, তাহলে এই ড্যাটটা যদি জীবন হয় তাহলে কার জীবন, একটা যাযাবরের জীবন হবে, আর এখানকার লাইফটা সেটা হচ্ছে তোমার কার, নাবিকের জীবন। তাহলে কি, যে দ্য লাইফ অফ আ মারিনার, একজন নাবিকের জীবন ইজ লাইক হয় ঠিক কার মতো, কার মতো হয়, কার মতন, লাইক বলতে এখানে মতন, ড্যাট ওটার মতো, মানে ওই জীবনের মতো, কোন জীবনের মতো, অফ আ ওয়ান্ডারিং জিপসি, এক ভাব ঘুরে যাযাবরের জীবনের মতো, বুঝতে পারছো। তো এখানে ড্যাট বলতে তোমার লাইফটাকে বলা হয়েছে, আর সেটা প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, মানে ড্যাটটাকে এখানে প্রোনাউন হিসাবে আছে। তাহলে আশা করি বুঝে গেছো যে একজন সমুদ্র যাত্রীর জীবন হলো একজন ভব ঘুরে যাযাবরের জীবনের মতো। তাহলে ভব ঘুরে মানে বুঝতে পারছো তো, মানে এমলেস, যাদের কোনো নির্দিষ্ট যে প্লেস নেই বা জায়গা নেই যেখানে তারা মানে স্থিরভাবে থাকবে, ঠিক আছে, বাস করবে স্থিরভাবে, ওই রকম ওইটাকে তোমার ভাবঘুরে বলা হয়। তারপরে নাম্বার 7, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিসেন টু ডিউরিং আ ভয়েজ, সমুদ্র পাড়ি দেওয়ার সময় কবি কি শুনতে চান, কি শুনতে চাই, এই তো তোমরা তো পড়েছো ভালো করে, দেখবে যে ওটা খুব ভালো করে এক্সপ্লেন করেছি পোয়েমটাকে, ওখানে তুমি আনসারগুলো কিন্তু ওটা যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে এই আনসারগুলো তোমরা সহজে পেরে যাবে। তাহলে কি, দেখো, দ্য পোয়েট ওয়ান্টস, কবি চান, টু লিসেন টু, দেখো লিসেনের পরে সবসময় টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে কবি চান, টু লিসেন টু, শুনতে চান, কি, চেয়ারফুল স্টোরিজ, আনন্দদায়ক গল্পগুলো, কার কাছ থেকে, বা গল্প কার কাছ থেকে, ফ্রম ফিলোসেলস, মানে সহপাঠী নাবিকদের কাছ থেকে, ঠিক আছে। কোন সময়, এখানে ইন বলতে ডিউরিং, ডিউরিংও তুমি ইউজ করতে পারো, ইন আ ভয়েস মানে সমুদ্র পাড়ি দেওয়ার সময়, এখানে ইনের জায়গাতে তুমি ডিউরিংও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে বুঝে গেছো। নাম্বার 8, হুম ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিসেন টু আ স্টোরি ফ্রম, এটা মানে হচ্ছে কবি কার কাছ থেকে গল্প শুনতে চান। দেখো খুব সহজভাবে আনসারটা দেওয়া আছে, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু এ স্টোরি, কবি শুনতে চান এক গল্প, ফ্রম আ লাফিং ফিলো সেলার, এক হাস্যমান সহপাঠী নাবিকের কাছ থেকে, কখন, ডিউরিং আ ভয়েজ, সমুদ্র পাড়ি দেওয়ার সময় বা সমুদ্রে যাত্রা করার সময়। আশা করি তোমরা বুঝে গিয়েছো, এগুলো একটু ভালোভাবে শুনবে, দেখবে অনেকটা অনায়াস হয়ে যাবে। তারপরে দেখো, এটা 8 নম্বর হয়ে গেল, এবার আমরা আসবো, ঠিক আছে, জাস্ট ওয়েট, 9 নম্বরে এবার আসবো আমরা। দেখো 9 নম্বরে যে কোশ্চেনটা কি বলছে, দেখো দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সিক আফটার দ্য জার্নি ইজ ওভার, সিক মানে চাওয়া, মানে যাত্রা যখন শেষ হয়ে যাবে তারপরে কবি কি চান, মানে যাত্রা শেষের পরে কবি কি চান, কবি কি চান, দেখো তোমাদের তো বলেছিলাম যে শান্ত ঘুম আর মধুর স্বপ্ন, ঠিক আছে। তাহলে দেখো, দ্য পোয়েট সিক্স বলতে এখানে চাওয়া, তুমি সিক্সটাকে তুলে ওয়ান্টসও করতে পারো, ঠিক আছে। তো দ্য পোয়েট সিক্স আ কোয়েট স্লিপ, কবি চান এক শান্ত ঘুম, অ্যান্ড আ সুইট ড্রিম, এক মধুর স্বপ্ন, ওয়ান্স বলতে এখানে তোমার একবার না, ওয়ান্স বলতে এখানে যখন, ওয়ান্স বলতে যখন, হোয়েন অর্থে ব্যবহার করা হয়েছে, ওয়ান্স দ্য জার্নি ইজ ওভার, যখন
যাত্রাটা শেষ হয়ে যাবে। তাহলে দেখবে দ্য পোয়েট সিক্স আ কোয়েট স্লিপ অ্যান্ড ড্রিমস অ্যান্ড আ সুইট ড্রিম ওয়ান্স দ্য জার্নি ইজ ওভার। এই বাক্য, পুরো বাক্যটা তোমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ওয়ান্স দিয়ে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়, এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, তারপর দেখো 10 নম্বর বলছে হোয়াট টাইপ অফ ডে ইজ সাউট বাই দ্য পোয়েট। কি ধরনের দিন চাওয়া হয় কবির দ্বারা? তাহলে সিক, এই যে দেখো 9 নম্বর কোয়েশ্চেন যে সিক ওয়ার্ডটা আছে, ওর কিন্তু V2 হচ্ছে সাউট, V3ও হচ্ছে সাউট, ঠিক আছে। তাহলে ভার্বের এখানে 3 নম্বর ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, প্যাসিভ করা আছে। তাহলে কি ধরনের দিন ইজ সাউট চাওয়া হয় বাই দ্য পোয়েট, কবিতা, তার মানে কবি কি ধরনের দিন চান। দেখো আ ডে অফ স্ট্রং উইন্ড, একটা দিন, অফ স্ট্রং উইন্ড, যে দিনে থাকবে জোরালো বাতাস, ইজ সাউটেড চাওয়া হয় বাই দ্য পোয়েট, কবির দ্বারা। তার মানে কি, এটাকে তুমি এভাবে লিখতে পারো দ্য পোয়েট সিক্স আ ডে অফ স্ট্রং উইন্ড, এইভাবে লিখতে পারো, প্যাসিভ ভাবে লিখতে পারো, ঠিক আছে। এটাকে প্যাসিভ করে আনসার তুমি দিতে পারো। এখানে দেখো যে অফ আ ডে অফ স্ট্রং উইন্ড, এটার মানে হচ্ছে তোমার একটা দিন যে দিনে তোমার জোরালো বাতাস থাকবে, ঠিক আছে। এখানে অফ বলতে তোমার হ্যাভিং অর্থে, তুমি এখানে হ্যাভিং করতে পারো, আ ডে হ্যাভিং স্ট্রং উইন্ড, হ্যাভিং ইউজ করতে পারো অফটা তুলে। হ্যাভিং বলতে থাকা, ওয়াফ বলতে এখানে থাকা, তার মানে কি যে দিনটাতে তোমার স্ট্রং উইন্ড থাকবে, তাহলে আ ডে অফ স্ট্রং উইন্ড, ঠিক আছে। যে দিনটাতে তোমার থাকবে, কি থাকবে, জোরালো জোরালো বাতাস থাকবে, সেই দিনটা চাওয়া হয় কবির দ্বারা। তারপরে দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট লাইক ইন আ উইন্ডি ডে, বাতাস প্রবণ দিনে বা একটি ঝোড়ো দিনে কবি কি চান। দেখো আনসারটা দেওয়া আছে খুব ইজি ভাবে, দ্য পোয়েট লাইকস, সরি, কি পছন্দ করেন বা কি চান, হ্যাঁ একই ব্যাপার, কি চান। তাহলে দ্য পোয়েট লাইকস হোয়াইট ক্লাউডস, কবি চান বা কবি পছন্দ করেন, কি পছন্দ করেন, সাদা বাতাসে, সরি সাদা মেঘ, ফ্লাইং ইন দি স্কাই, যেগুলো উড়িতে থাকিবে কোথায়, ইন দি স্কাই, আকাশে, ইন আ উইন্ডি ডে, এক বাতাস প্রবণ দিনে। তাহলে লেখো, দেখো লাইনটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে। দ্য পোয়েট লাইকস, কবি চান বা কবি পছন্দ করেন, হোয়াইট ক্লাউডস, সাদা মেঘের ফেলা, ফ্লাইং, যাদের অবস্থাটা কি থাকবে, উড়ন্ত থাকবে, কোথায়, ইন দি স্কাই, আকাশে, ইন আ উইন্ডি ডে, এক বাতাস প্রবণ দিনে, ঠিক আছে। এবার 12 নম্বর, ওয়াই ইজ দ্য ডন গ্রে, ভোরবেলা কেন ধূসর হয়। দেখো ভোরবেলাটা কেন ধূসর হয়, এখানে গ্রে বলতে তোমার ধূসর, তো ভোরবেলাটা কেন ধূসর দেখায়, দেখো কারণ তোমরা বুঝতে পারবে। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ডন অ্যাজ গ্রে, কবি ভোরবেলাটাকে বর্ণনা করেছেন অ্যাজ গ্রে, ধূসর বর্ণরূপে, বিকজ কারণ, সরি বিকজ অফ দ্য, দেখো এটা ওয়াটা দেখবে সি এইচ, ওটা কোয়া ধরবে, তাহলে কিয়ারোস্কিউরো, ঠিক আছে, কিয়ারোস্কিউরো বলবা, কিয়ারোস্কিউরো, ঠিক আছে। মানে কি, CURO, প্রথমে যে CH আছে ওটাকে ক ধরবে, হ্যাঁ, মানে কি, তাহলে কিয়ারোস্কিউরো, কিয়ারোস্কিউরো, তাহলে কিয়ারোস্কিউরো তোমার আলো ছায়া, এই যে আলো আছে আবার ছায়াও আছে, ঠিক আছে। তাহলে সেই আলো ছায়া থাকে বলে কি, যে তোমার ভোরটাকে তোমার কি দেখায়, ধূসর বর্ণের দেখায়, ঠিক আছে। আরও একটা বল, দেখো লাইনটা পড়বে ভালো করে এবার। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ডন অ্যাজ গ্রে, কবি ভোরবেলাকে ধূসর বর্ণরূপে বর্ণনা করেন, বিকজ অফ দি কিয়ারোস্কিউরো, আলো আধারের জন্য, ওয়ার অথবা দ্য প্রেজেন্স অফ লাইট, অথবা আলোর উপস্থিতির জন্য, অ্যান্ড শেড এবং ছায়া, তার মানে কি আলো ছায়ার উপস্থিতির জন্য, কোথায়, ইন দ্য সারাউন্ডিংস, চারিপাশে, কোন সময়ে, অ্যাট দ্য ডে ব্রেক, মানে ভোরবেলার সময়, ঠিক আছে। ওই জন্য এটাকে গেরে বলেছেন। তারপরে দেখো নাম্বার 13, হোয়াট সং ডাজ দ্য পোয়েট লাইক ইন আ ভয়েস, হোয়াট বলতে তোমার হুইচ বা কি ধরনেরও বলতে পারো, যে কবি সমুদ্রযাত্রায় কি গান পছন্দ করেন বা কি ধরনের গান পছন্দ করেন, দেখো, বা কোন গান পছন্দ করেন, সরি হুইচ, কোন গান বা কোন গানটা পছন্দ করেন, দেখে কবিতায় তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই যে যে কবি এই যে বাতাস গান গাইছে, ঠিক আছে, সেই গানটা কিন্তু কবি, হ্যাঁ, লাইক করছেন। দ্য পোয়েট লাইকস দ্য সং অফ দি উইন্ড ইন আ ভয়েস, জলযাত্রার সময় কবি পছন্দ করেন, কি পছন্দ করেন, বাতাসের গান, এই যে উইন্ড, বাতাসের গানকে তিনি পছন্দ করেন। নাম্বার 14, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সেল, এই যে পালের রংটা কি ছিল, খুবই সহজ আছে, দ্য কালার অফ দ্য সেল ইজ হোয়াইট,
সাদা ছিল, এটা সবাই জানে। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মিস্ট? এই যে তোমার কুয়াশাকে কীভাবে বর্ণনা করেন, কুয়াশাকে কীভাবে বর্ণনা করেন? দেখো কুয়াশাটা কিন্তু তোমার কী ছিল বলো তো, গ্রে ছিল, গ্রে ছিল, ঠিক আছে, কুয়াশাটা কিন্তু তোমার গ্রে ছিল, আর সেটা সমুদ্রের মুখে ছিল। তাহলে দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মিস্ট ফ্লোটিং অন দ্য সি, কবি বর্ণনা করেন কাকে? কুয়াশাকে। ফ্লোটিং অন, যেটা ভাসমান ছিল কোথায়? অন দ্য সি, সমুদ্রের ওপর। অ্যাজ গ্রে ইন কালার, ঠিক আছে, কী রূপে? ধূসর বর্ণ রূপে, ধূসর বর্ণ রূপে। দেখো এইভাবে না বলে তুমি এইভাবে বলতে পারো, দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মিস্ট, ডিসক্রাইব দ্য মিস্ট অ্যাজ গ্রে, ঠিক আছে, অ্যাজ গ্রে। তাহলে ধূসর বর্ণ হিসাবে তোমার কোনো করেছিল, অ্যান্ড দে ওয়ার, সরি দ্য মিস্ট বলতে তোমার, তাহলে ইট ইজ, আর এটা হয় কোথায়? ইট ইজ অন দ্য সি ফেস। দেখো একবার আরও বলছি, এই লাইনটাকে তোমরা এইভাবে বলতে পারো, এই আনসারটা যদি একটু ডিফিকাল্ট মনে হয় তাহলে এইভাবে বলতে পারো, দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মিস্ট অ্যাজ গ্রে অ্যান্ড ইট ইজ অন দ্য সি ফেস। আর এটা ছিল কোথায়? সমুদ্রের সম্মুখে। তারপরে 16 নম্বর দেখো, 16 নম্বরে কি বলছে? হুইচ বার্ড অ্যান্ড অ্যানিম্যাল হ্যাজ বিন মেনশন ইন দ্য পোয়েম। দেখো এখানে কোয়েশ্চেনটা ভুল আছে, কিন্তু ওটা হ্যাজ বিন হবে না, হ্যাভ বিন হবে। দেখো বার্ড অ্যান্ড অ্যানিম্যাল বলেছে, প্লুরাল আছে আপনার সাবজেক্টটা, তাহলে এটা হ্যাভ বিন হবে, একটা মিস্টেক, প্রিন্ট মিস্টেক হয়ে গেছে। তাহলে কি বলছে যে কোন পাখি ও প্রাণী কবিতায় উল্লেখিত হয়েছে, মানে কোন পাখি আর প্রাণীর কথা তোমার উল্লেখিত করা হয়েছে। দেখো পাখি বলতে দ্য সিগাল হবে, তাহলে কি করতে হবে? দ্য সিগাল অ্যান্ড দ্য ওয়েল, মানে তিমি, হ্যাভ বিন মেনশনড, উল্লেখিত রয়েছে কোথায়? ইন দ্য পোয়েম, কবিতায়, ঠিক আছে। তাহলে 16টা হয়ে গেল। 16 নম্বর, এবার কোথায় যাব? 17 নম্বর, ঠিক আছে, নেক্সট পেজ, জাস্ট ওয়েট, আমি একটু রোটেশন করে দিই। দেখো 17 নম্বর বলছে যে হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য উইন্ড ইন দ্য সি? সমুদ্রের যে বাতাস, সেই বাতাসকে কবি কিভাবে তুলনা করেছেন? দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য উইন্ড টু আ সার্পেন্ট নাইফ। সার্পেন্ট মানে হচ্ছে তোমার দেখবে ওখানে একটা ওয়ার্ড আছে তোমার ওই পোয়েমে, যে হুইটেড মানে ধরালো। তাহলে কবি তুলনা করেন বাতাসকে কার সঙ্গে? টু আ সার্পেন্ট উইন্ড, এক ধরালো ছুরির সাথে। Number 18, why does the poet begin every stanza with I must go the seas again? কবি প্রত্যেক স্তবকের প্রথম লাইনটা আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো দ্য সিজ আগেন, ঠিক আছে, কেন লিখেছেন? মানে প্রথম স্ট্যাঞ্জাতে, ঠিক আছে, সরি প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে প্রথমে কেন আই মাস্ট গো ডাউন, সরি আই মাস্ট গো দ্য সিজ আগেন, এটা এই লাইনটা কেন লিখেছেন? বুঝতে পারছো? যে কবি কেন প্রত্যেকটি স্তবকের শুরুতে আই মাস্ট গো দ্য সি আগেন দিয়ে কেন শুরু করেছেন, মানে প্রত্যেকটা স্ট্যাঞ্জা। দেখো অবশ্যই বুঝতে পারবে যে দ্য পোয়েট রিপিটস, কবি সেটাকে রিপিট করেন, সেটাকে বলতে যে আই মাস্ট গো টু দ্য সিজ আগেন, এইটাকে তোমার রিপিট করেন। কি কারণ রিপিট করেন? কখন রিপিট করেছেন? কোথায় রিপিট করেছেন? ইন দি বিগিনিং অফ এভরি স্ট্যাঞ্জা, প্রত্যেকটা স্তবকের প্রথমে একেবারে ওটাকে কি করেছেন? রিপিট করেছেন। কিসের উদ্দেশ্যে? ইন অর্ডার টু এমফাসাইজ, জোর দেওয়ার উদ্দেশ্যে। ইন অর্ডার টু মানে হচ্ছে টু, টি ও টু দিলে হবে। কিসের উদ্দেশ্যে? জোর দেওয়ার উদ্দেশ্যে। হিজ স্ট্রং ইয়ার্নিং, ইয়ার্নিং মানে হচ্ছে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তার তীব্র আকাঙ্ক্ষার ওপর, স্ট্রং বলতে তীব্র, তার তীব্র আকাঙ্ক্ষার ওপর জোর দেওয়ার জন্য, ঠিক আছে। কিসের উদ্দেশ্যে? ফর দ্য সি বয়েজ, সমুদ্র যাত্রার উদ্দেশ্যে। বুঝতে পেরেছো? দিস কনস্ট্রাকশন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা, ঠিক আছে। তো এটাকে তোমার কি বলা হয়? অ্যানাফোরা বলা হয়। এবার অ্যানাফোরা বলতে যে কি এই স্টাইলটাকে দেখো, প্রত্যেকটা স্ট্রেঞ্জার সামনে তোমার সেম একটা কি বলতো লাইন, যে আই মাস্ট গো দ্য সিজ আগেন, এই যে দেখো প্রত্যেকটা স্ট্রেঞ্জার সামনে ইউজ করা হয়েছে। এই যে প্রত্যেকটা স্ট্রেঞ্জার সামনে একটা লাইনকে বারবার রিপিট করা, এই স্টাইলসটাকে বা এটাকে তোমার বলা হয় অ্যানাফোরা, ঠিক আছে। একে তোমার রিটোরিক্যাল ফিগার বলা হয়, এটা এক ধরনের রিটোরিক্যাল ফিগার, ঠিক আছে। তারপরে লাস্ট, সরি 19 নম্বর আছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম?
ঠিক আছে, যে এই কবিতার মূল বিষয়বস্তু কি। দেখো, ওয়ান্ডারলাস্ট মানে হচ্ছে তোমার ভ্রমণ তৃষ্ণাকে ওয়ান্ডারলাস্ট বলা হয়। ভ্রমণ তৃষ্ণা, ওয়ান্ডারলাস্ট, লাস্ট বলতে এখানে তৃষ্ণা। তাহলে কি তোমার ভ্রমণ তৃষ্ণা ওয়ার অথবা দ্য লাভ অফ ট্রাভেলিং বা ভ্রমণ করার যে প্রেম ইজ দ্য কি নোট অফ দ্য পোয়েম, কবিতার মেন সুর। তাহলে কবিতার মেন সুর হচ্ছে তোমার কি, মানে কি নোট মানে হচ্ছে মেন সুর। তাহলে কবিতার মেন সুর হচ্ছে ভ্রমণ তৃষ্ণা বা ভ্রমণের প্রতি যে ভালোবাসা। ঠিক আছে, ভ্রমণের প্রতি যে ভালোবাসা সেটাকে তোমার এখানে কি বলা হয়েছে, কি নোট বলা হয়েছে। আর কি বলছে দেখো, দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ লঙ্গিং ফর দি এক্সপ্লোরেশন অফ সি হিয়ার, কবি সমুদ্র অভিযানের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কথা এখানে প্রকাশ করেন। তাহলে এক্সপ্লোরেশন এখানে যে ওয়ার্ডটা আছে এর মানে হচ্ছে তোমার প্রকাশ। তাহলে আর লঙ্গিং মানে হচ্ছে তোমার স্ট্রং ডিজায়ার একেবারে। ঠিক আছে, তাহলে দ্য পোয়েট এক্সপ্রেসেস ইজ লঙ্গিং, কবি তার তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করেন ফর দ্য এক্সপ্লোরেশনস অফ সি, কিসের, যে সমুদ্রের প্রতি কবির যে তোমার তীব্র আকাঙ্ক্ষা, ঠিক আছে, তার প্রকাশের জন্য, ঠিক আছে, বা তার প্রকাশের উদ্দেশ্যে। তারপরে তোমার দেখবে যে 20 নম্বর আছে, দেখো 20, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ সি ফিভার, সি ফিভার কি ধরনের কবিতা। ঠিক আছে, তাহলে সি ফিভার ইজ আ লিরিক পোয়েম। তো সি ফিভার হচ্ছে একটি গীতি কবিতা। ইট ইজ আ সি পোয়েম, বা এটাকে তোমার কি বলা হয়, সামুদ্রিক কবিতাও বলা হয়। হোয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ লঙ্গিং ফর দ্য সি ভয়েজ, যেখানে কবি তার তীব্র আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছেন সমুদ্র যাত্রার জন্য। দেখো এখানে আমরা একটু জানবো লিরিক পোয়েম। এবার লিরিক পোয়েম কাকে বলা হয়। লিরিক পোয়েমে তোমার ছন্দ থাকবে, আর বক্তা নিজের ব্যক্তিগত আবেগকে, মানে স্ট্রং আবেগটা কিন্তু তোমার ডিপ থাকবে আর খুব স্ট্রং থাকবে। ঠিক আছে, খুব গভীর আর স্ট্রং থাকবে, জোরালো থাকবে, সেই আবেগকে প্রকাশ করবে। ঠিক আছে, থ্রু ইমফ্যাসিস মানে জোর দেওয়ার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করবেন। ঠিক আছে, আর নিজেরই কথা কিন্তু বলবেন, কিন্তু ওখানে তোমার দেবে যে স্ট্রং অ্যাকচুয়ালি পার্সোনাল ফিলিংস ওখানে জড়িয়ে থাকে। ঠিক আছে, আর সেটা কিন্তু অনেক ডিপ আর স্ট্রং হবে। সেটাকে তোমার কি বলা হয়, লিরিক পোয়েম বলা হয়। আর একটা ব্যাপার বলছিলাম যে লিরিক পোয়েম কিন্তু তোমার মিউজিক দিয়ে কিন্তু, হ্যাঁ, তোমার গানের আকারে, ঠিক আছে, তাল মিলিয়ে কিন্তু গাওয়া যায়। ঠিক আছে, ছন্দের সাথে গাওয়া যায়, এটার সঙ্গে তোমার মিউজিকও কিন্তু সেট করা হয়। আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। হ্যাঁ, যে এটা যদি ভালো করে তোমরা শুনো আর একটু একটু ধ্যান দিয়ে শুনবে, দেখবে যে তোমাদের অসুবিধা হবে না, আনসারগুলো তোমরা সহজে মুখস্থ করতে পারবে। আর কোয়েশ্চেন যদি হয় 2 মার্কের এখান থেকে, আমার মনে হচ্ছে না যে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে, যদি আসে তো তো তোমরা একটু পড়ে নিও ইম্পর্টেন্টলি। আর কোনো প্রবলেম হলে তোমরা একটু ইয়ে করবে, সাজেস্ট করে দেবে। ঠিক আছে, ওকে।